নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি স্বাগতা। এসো গল্প শোনাই চ্যানেলের আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের পড়ে শোনাব ডক্টর পার্থ চট্টোপাধ্যায় রচিত ভৌতিক গল্প বাদুড়। রাত দুপুরে হঠাৎ ঘুম ভেঙে গেল। কোথা থেকে একটা বাদুড় ঘরে ঢুকে পড়েছে। তার ডানার ঝটপটানিতে মশারিটা দুলে দুলে উঠেছে। হারিকেনটা নিভে গেছে, দেশলাই কোথায় জানি না। তাড়াতাড়ি যে আলো জ্বালাবো তার উপায় নেই। বাদুড়টা ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে এক অজানা আতঙ্কে আমার শরীর হিম হয়ে গেল। আমি খুব সাহসী নই, কিন্তু অকারণে আতঙ্কগ্রস্ত হবার মতো পলকা নাড়বও আমার নয়। আমি খবরের কাগজের রিপোর্টার। অনেক দুর্গম জায়গায় আমাকে প্রায়ই যেতে হয়, একা একা রাত্রিবাসও করতে হয়। আজ তবু এই ঘরে আমরা তিনজন আছি। আমি, আমার ফটোগ্রাফার সমরেশ মিত্র, আর একজন তৃতীয় ব্যক্তি নাম রিচার্ড ব্যাক্সটার, এক মধ্যবয়সী ব্রিটিশ বটানিস্ট। বাড়ি হংকংয়ে। আমঝোরা ফরেস্ট বাংলোর এই 4 বেডের ঘরে গত 2 দিন ধরে আমরা এই তিনজন আছি। পাশের বিছানায় ঘুমোচ্ছিল সমরেশ। আমি ডাকলাম, সমরেশ, সমরেশ। সমরেশ জেগে উঠল, ঘুম চোখে জবাব দিল, কি? তোমার কাছে টর্চ আছে? টর্চটা একটু মারো তো, ঘরের ভেতর কি ঢুকেছে। সমরেশ টর্চ বার করলো। তারপর মশারি ফুঁড়ে ফোকাস ফেলতেই কালো একটা প্রকাণ্ড বাদুড়ের 2টো ছোট কুতকুতে চোখ জলজল করে উঠল। বাদুড়টা খুব নিচে দিয়ে বৃত্তাকারে উড়ে চলেছে। তার পাখার বাতাসে মশারি কেঁপে কেঁপে উঠছে। শোঁ শোঁ একটা আওয়াজ। অনেক দূর থেকে ঝড় আসার আওয়াজ যেমন শোনা যায়, ঠিক তেমন। সমরেশ বলল, রিচার্ড কোথায়? রিচার্ডের বেড ঘরের আরেক কোণে। এখান থেকে অন্ধকারে ঠিক দেখা যাচ্ছে না রিচার্ড তার বেডে আছে কিনা, কিন্তু এত হুটোপুটির মাঝেও তার ঘুম ভাঙছে না, এটাই আশ্চর্য। আমি ডাকলাম, রিচার্ড, রিচার্ড। কোনো উত্তর নেই। সমরেশ এবার টর্চ ফেলল রিচার্ডের বিছানায়। বিছানা ফাঁকা। দরজার দিকে আলো ফেলতেই দেখা গেল ছিটকিনি খোলা। আমাদের ঘরের সঙ্গে বাথরুম নেই, বাথরুম বাইরে। রিচার্ড হয়তো কখনো উঠে দরজা খুলে বাথরুমে গেছে, আর সেই ফাঁকে ঢুকে পড়েছে বাদুড়টা। আমি তাড়াতাড়ি মশারি ছেড়ে নিচে নামলাম। চেঁচিয়ে বললাম, সমরেশ, তুমি দরজার দিকে টর্চের আলো ফেলো, তা না হলে বাদুড়টাকে তাড়ানো যাবে না। ঘরের জানালা আছে 2টি, কিন্তু জানালায় লোহার জাল দেওয়া। জানালা দিয়ে দেখা যায় ফাঁকা মাঠ, মাঝে মাঝে 2-4টি শাল গাছ। তার পিছনে পাহাড় ঢাকা ঘন জঙ্গল। এখান থেকে লোকালয় অনেক দূরে। শুধু চৌকিদারের বাসা এই বাংলোর পিছনে। তাছাড়া কাছে পিঠে মানুষজন নেই। অনেক দূরে পাহাড়ের ফাঁকে ফাঁকে আলো দেখা যায়। শহরের নাম মহুয়া মিলন। তার বিদ্যুতের আলো জ্বলে জোনাকির মতো। সমরেশ টর্চ ফেলল দরজার দিকে। আমি ঘরের কোণ থেকে লাঠিটা নিয়ে বাদুড়টাকে খোঁচাতে লাগলাম। প্রথমবার একটু তাড়া দিতেই বাদুড়টা একেবারে যেন আমার নাকের পাশ দিয়ে সজোরে 1 পাক ঘুরে গেল। 1 সেকেন্ডের জন্য এক ধরনের হিমেল হাওয়ার স্পর্শ পেলাম। মনে হলো বাদুড়টা যেন ডানা দিয়ে আমাকে ঝাপটা মারার চেষ্টা করছিল। একটুর জন্য লক্ষ্যভ্রষ্ট হয়েছে। আবার প্রাণপণ শক্তিতে আমি লাঠি দিয়ে বাদুড়কে ভয় দেখাবার চেষ্টা করলাম। বাদুড়টা এবার আর একবার আমাকে লক্ষ্য করে নিচে নেমে এলো। তারপর আমার চুলগুলো স্পর্শ করে সোজা ওপরে উঠে গেল। আমার সারা দেহ ঝিমঝিম করতে লাগলো। সমরেশ বলল, তোমার দ্বারা হবে না, আমি দেখছি, নাও টর্চটা ধরো। আমি আতঙ্কিত কণ্ঠে বললাম, না সমরেশ, থাক। মানে? সারা রাত বাদুড়টা আমাদের এভাবে উৎপাত করবে নাকি? বলতে বলতে সমরেশ এসে আমার হাত থেকে লাঠি কেড়ে নিল। তারপর বাদুড়টাকে লক্ষ্য করে ছুটে গেল। আমার হাতে টর্চের আলো কাঁপছে। আমি দেখতে পেলাম বাদুড়টা ছোঁ মেরে সমরেশের খুব কাছে নেমে এলো। তারপর তার পাখা দিয়ে সমরেশকে নিমেষের মধ্যে ঝাপটা মারল।
একটা অস্ফুট আর্তনাদ করে সমরেশ বসে পড়ল। কি হলো? সমরেশ বলল, কিছু না, হতচ্ছাড়া বাদুড়টাকে আজ আমি মেরেই ফেলব। সেই সময় ঘরে ঢুকলো রিচার্ড। কি ব্যাপার, কি হয়েছে? আমি বললাম, বাদুড়। রিচার্ডের মুখ আমি দেখতে পেলাম না, শুধু একটু অস্ফুট আর্তনাদ শুনলাম। মাই গুডনেস! বাদুড়ের নাম শুনে কেন চমকালো রিচার্ড? তাহলে ওরও কি বাদুড়ে আতঙ্ক? এদিকে রিচার্ডকে ঢুকতে দেখেই বাদুড়টা একটা বিরাট শব্দ করে খোলা দরজা দিয়ে বাইরে বেরিয়ে গেল। সমরেশের কাছ থেকে দেশলাই নিয়ে হ্যারিকেন জ্বাললাম। সারা ঘর লণ্ডভণ্ড। রিচার্ডের মুখে আতঙ্কের ঘোর তখনও কাটেনি। সমরেশ বলল, রিচার্ড, তুমিও বাদুড়টাকে ভয় পেয়েছিলে, কিন্তু দেখে মনে হলো বাদুড়টাও তোমাকে দেখে কম ভয় পায়নি। রিচার্ড বলল, খুব স্বাভাবিক, আমার হাতে এই তাবিজটা যতক্ষণ থাকবে ততক্ষণ বাদুড় আমার কোনো ক্ষতি করতে পারবে না। তাবিজ? দেখলাম রিচার্ডের বাঁ হাতে পরা একটি তামার মাদুলি। এ মাদুলি তো গতকালও দেখিনি, কারণ বেশিরভাগ সময় রিচার্ড থাকে গেঞ্জি পরে, নয়তো খালি গায়ে। তার বাঁ বাহুতে রূপোর চেনে বাঁধা একটি তাবিজ লক্ষ্য করেছি, কিন্তু ভারতীয় তামার মাদুলি তার দেহে নতুন। এই তামার মাদুলির ইতিহাস রিচার্ড আমাদের সেদিন যা বলল তা অনেকের কাছে অবিশ্বাস্য মনে হতে পারে, কিন্তু তার সেই অবিশ্বাস্য কথাগুলি বাস্তবে কিভাবে সত্যি হয়ে উঠেছিল তা নিয়েই এই গল্প। রিচার্ড ব্যাক্সটার একজন শৌখিন বটানিস্ট। তার হবি হচ্ছে পৃথিবীর বিভিন্ন জঙ্গল থেকে দুর্লভ অর্কিডের নমুনা সংগ্রহ করা। হংকংয়ের নাথম রোডের ওপর তার ঘড়ির ব্যবসা। সারা জীবন ব্যবসা করে প্রচুর টাকা জমিয়ে ছেলের হাতে ব্যবসার ভার দিয়ে রিচার্ড ব্যাক্সটার এখন সারা দুনিয়া ঘুরে বেড়াচ্ছেন। ঘুরতে ঘুরতে তিনি এসেছেন পালামো জেলার এই জঙ্গলে। ডাল্টনগঞ্জের ডিএফও তাকে পৌঁছে দিয়ে গেছেন এই জঙ্গলে। রিচার্ডের সঙ্গে ভারত সরকারের পররাষ্ট্র দপ্তরের সেক্রেটারি জগৎ মেহতার পরিচয় ছিল, কাজেই কোনো অসুবিধা হয়নি। আমিও সমরেশ আমঝরিয়ায় এসেছি আমাদের ইংরাজি সাপ্তাহিকের একটি ফিচার করব বলে। ফরেস্ট ইন ছোটনাগপুর, এই পর্যায়ে এক সচিত্র লেখা তৈরি করতে হবে। আমরা আমঝরিয়া বাংলোয় এসে দেখি রিচার্ড সেখানে গত 5 দিন ধরে আছেন। বাংলোয় ওই একটিমাত্র ডরমেটরি টাইপের ঘর, আর একটি ঘর আছে, সেটি ডিএফও এলে খুলে দেওয়া হয়, নয়তো সব সময় তালা বন্ধ থাকে। বাদুড়টাকে তাড়িয়ে দিয়ে সে রাতে আমাদের ঘুম হলো না। রিচার্ড ব্যাক্সটারের গল্প শুনতে লাগলাম। রিচার্ড বলল, দেখো, বটানি আমার প্রধান হবি হলেও অলৌকিক শক্তির উপর আমার বরাবর আগ্রহ আছে। এর মধ্যে বাদুড় সম্পর্কে আমি অনেক পড়াশোনা করেছি। বাদুড় হলো অশুভ শক্তির প্রতীক, ভয়ালো ভয়ঙ্কর তার রূপ, তাই না? ওইটুকু ছোট্ট প্রাণী, কিন্তু কি বিভৎস এবং কি হিংস্র! আমি উইচক্রাফটের অনেক বইতে পড়েছি বাদুড়ের রক্ত মেখে ডাকিনীরা নিজেরা বাদুড়ের রূপ ধারণ করে আকাশে উড়ে বেড়ায়। স্লাভ জাতিদের মধ্যে একটা বিশ্বাস প্রচলিত আছে, একটি মাদুলির মধ্যে বাদুড়ের হৃৎপিণ্ডটা পুড়ে সেই মাদুলি পড়লে সমস্ত ইচ্ছা পূর্ণ হয়। জার্মান ও নিগ্রোদের মধ্যে এই ধারণা প্রচলিত আছে যে ভূতেরা অনেক সময় বাদুড়ের রূপ ধারণ করে। আবার ভূত তাড়াবার মন্ত্রও আছে, যেমন একটা কালো বেড়ালের রোম বাঁ দিকের কাঁধ গলিয়ে মাটিতে ফেলে দিয়ে বলতে হবে, স্কিট স্ক্যাট টার্ন টু এ ব্যাট, সঙ্গে সঙ্গে ভূত ছেড়ে যাবে। মাদাগাস্কারের লোকেদের মধ্যে আজও বিশ্বাস জাদুকর আর অপরাধীরা মরে গিয়ে বাদুড় হয়ে জন্মায়। আমি বললাম, ভারতবর্ষের লোকেদের মধ্যে বিশ্বাস চক্রাকারে মাথার ওপর যদি বাদুড় ওড়ে তাহলে ভীষণ অমঙ্গল। আমার বাবার মৃত্যুর কয়েকদিন আগে আমাদের বাড়িতে ঘরের ভেতর একটা বাদুড় ঢুকে পড়েছিল। ঠিক এই দিনকার মতো মাথার ওপর ঘুরছিল বাদুড়টি। সেই থেকে বাদুড়কে আমার দারুণ ভয়। রিচার্ড বলল, আজ তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি জানতাম এই বাদুড়টা আজ রাতে আসবেই এবং আসলেও কিছু করতে পারবে না।
কারণ আমার রক্ষা কবচ আমার এই হাতে। তার মানে? আমি প্রশ্ন করলাম। রিচার্ড তার মাদুলিটা দেখিয়ে দিল, বলল, এর মধ্যে পোড়া আছে এক কালো বাদুড়ের হৃৎপিণ্ড। সমরেশ, তথাগত, তোমাদের কি বলবো, আমঝরিয়ার জঙ্গলে এই মাদুলিটা সহস্র অর্কিডের চেয়ে আমার শ্রেষ্ঠ আবিষ্কার। এই মাদুলিটা আজ ভোরবেলা পড়েছি, আর পড়ার সঙ্গে সঙ্গে আজ এমন দুটি দুর্লভ অর্কিডের সন্ধান পেয়েছি এখনও পৃথিবীর কোনো বটানিস্ট যার সন্ধান পাননি। আমি ঠিক করেছি পরশুদিন এখান থেকে রাঁচি হয়ে হিমালয়ে যাব। গত কদিন ধরে শরীরটা ভালো যাচ্ছিল না, ভেবেছিলাম কলকাতা হয়ে দেশে ফিরে যাব, কিন্তু এই মাদুলিটা পড়ার সঙ্গে সঙ্গে মনে হচ্ছে এখন আমার 20 বছর বয়স কমে গেছে। হিমালয়ে আমার 1 মাসের প্রোগ্রাম, পৃথিবীর শ্রেষ্ঠ অর্কিডের সমাবেশ সেখানে। আমি বললাম, কিন্তু ওই মাদুলিটার রহস্য কি? কোথা থেকে পেলেন কিছুই তো বললেন না। রিচার্ড বলল, সেই কথাই বলছি। গত পরশুদিন জঙ্গলের মধ্যে আমার সঙ্গে এক আদিবাসীর দেখা হয়। লোকটি ভাঙা ভাঙা ইংরেজি বলতে পারে, কারণ সে ওয়ারে ছিল। আমাকে দেখে বলে, সাহেব, তুমি এই জঙ্গলে কি শিকার করতে এসেছো? শিকারি যদি করবে তাহলে তোমার হাতে বন্দুক কই? আমি বললাম, আমি শিকারি নই, বিচিত্র গাছপালার সন্ধানে ঘুরে বেড়াচ্ছি। সে বলল, গাছপালা খুঁজে কি হবে? জিনিসের মতো জিনিস চাও, আমি তোমায় দেব। কি? 7 রাজার ধন, 1 মানিক। তার কাছে তুমি যা চাইবে পাবে। মন্ত্রপুত এক ট্যালিসম্যান। সাহেব, তুমি অলৌকিক ঘটনায় বিশ্বাস করো? আমরা ট্রাইবালরা বিশ্বাস করি। আমরা অশরীরী আত্মাকে দিয়ে আমাদের খুশি মতো কাজ করাতে পারি। আমি বললাম, আমিও করি। বাদুড় জানো? হ্যাঁ, কিছু কিছু পড়েছি। তোমাকে বাদুড়ের হৃৎপিণ্ড দিয়ে ট্যালিসম্যান তৈরি করে দিতে পারি। অমাবস্যার রাতে একটি বাদুড়কে ধরে ছায়ের ওপর রেখে কেটে তার হৃৎপিণ্ড বার করে নিতে হবে। 1 ফোঁটা রক্ত যেন বাইরে না পড়ে। তারপর সেটা মাদুলিতে পুরে প্রতিপদের সকালে কালো সুতো দিয়ে হাতে বেঁধে রাখো। অন্য কেউ হলে একথা বিশ্বাস করতো না, কিন্তু উইচক্রাফট সম্পর্কে আমার পড়াশোনা আছে, আমি এই পদ্ধতি জানি, কিন্তু কখনো তার পরীক্ষা করার সুযোগ হয়নি। আমি রাজি হয়ে গেলাম। লোকটি চড়া দাম হাঁকল, 1000 টাকা দিতে হবে। আমি রাজি হয়ে গেলাম। তারপর আজ সকালে লোকটি আমায় মাদুলিটি দিয়ে যাবার সময় বলল, আমঝরিয়ায় যে কদিন থাকবেন মাদুলিটা খুলবেন না সাহেব। 1 জোড়া বাদুড়ের একটাকে মেরেছি, জোড়াটা হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু কোনো ভয় নেই যতক্ষণ এই মাদুলি আছে। সারা রাত এই গল্প শুনে ঘুম এলো না। বারবার মনে হচ্ছিল সেই বাদুড়টা বুঝি আবার ঘুরে ঘুরে আসছে, কিন্তু না, আর এলো না। একটু একটু করে ভোরের আলো ফুটতে লাগলো। সমরেশ সূর্যোদয়ের ছবি তোলার জন্য ক্যামেরা রেডি করতে লাগলো। আজ আমাদের শেষ দিন, কাল সকালে আমরা চলে যাব। সকালবেলা আমরা একসঙ্গে ব্রেকফাস্ট খেলাম। ব্রেকফাস্টের পর রিচার্ড প্রতিদিনের মতো হ্যান্ডশেক করে জঙ্গলে চলে গেল। একটু পরে আমাদের জিপ আসবে, যাব মহুয়া মিলন, সেখান থেকে ডালটনগঞ্জ। সন্ধ্যার পর আবার ফিরে আসব, কারণ আমঝরিয়ার নির্জনতা, তার প্রাকৃতিক সৌন্দর্য আমাদের মুগ্ধ করেছে। রিচার্ড চলে যাবার পর সমরেশ আমাকে বলল, তোমাকে একটা জিনিস দেখাবো। আমি বললাম, কি? সমরেশ বলল, এই দেখো, রিচার্ডের সেই মন্ত্রপুত মাদুলি। এ কি, তুমি কোথায় পেলে? ঘরের মেঝেতে, কোনো সময় পড়ে গিয়ে থাকবে। আমি নিঃশব্দে পকেটে রেখে দিয়েছি। যত সব বোগাস ব্যাপার, গুল মারবার আর জায়গা পায় না। আমি বললাম, এ তুমি কি করলে সমরেশ? ভদ্রলোকের হাত থেকে কখন হয়তো খুলে পড়ে গেছে মাদুলিটা। তুমি যখন পেলে তখন একবার বলতে পারলে না? কি সর্বনাশ করলে তুমি! যদি ভদ্রলোকের এখন কোনো বিপদ হয়। সমরেশ বলল, সেই জন্যেই জানাইনি, তখন বুঝতে পারবো গুল না সত্যি।
তুমি এসব বুজরুকি বিশ্বাস করো চ্যাটার্জি? আমি বললাম, হয়তো করি, কিন্তু যাই বলো কাজটা ভালো করনি তুমি, মোটেই না। জিপ এলো কিছুক্ষণ পরে। সারাদিন ধরে কাজের চাপে রিচার্ড ব্যাক্সটারের কথা ভুলে গেলাম। সন্ধ্যাবেলা জিপে করে বাংলোয় ফিরতেই দেখি বাংলোর সামনে স্থানীয় লোকজনের ভিড়। একটা জিপ এসে থেমেছে। আমাদের ড্রাইভার বলল, পুলিশের জিপ, এসডিপিও সাহেব এসেছেন। হঠাৎ পুলিশ কেন? তবে কি রিচার্ড কোনো গুপ্তচর? শুনেছি অনেকে নানা ছলচাতুরি করে গুপ্তচরগিরি করতে আসে। রিচার্ড কি তাদের একজন? কাছে যেতে এসডিপিও নিজেই এগিয়ে এলেন। নমস্কার, আপনারা কি কলকাতা থেকে এসেছেন? জার্নালিস্ট? হ্যাঁ, আমার নাম চ্যাটার্জি, আর ইনি আমার ফটোগ্রাফার সমরেশ মিত্র। আপনারা রিচার্ড ব্যাক্সটারকে চিনতেন? হ্যাঁ, আমরা এক ঘরে ছিলাম। কি হয়েছে বলুন তো? কোনো ক্রাইমের জন্য ধরা পড়েছে? এসডিপিও বললেন, আসুন আমার সঙ্গে। আমরা ওকে অনুসরণ করলাম। উনি পিছনের বারান্দায় আমাদের নিয়ে গেলেন। দেখি বারান্দায় শোয়ানো সাদা চাদরে ঢাকা একটি দেহ। এসডিপিও বললেন, দেখুন তো চিনতে পারেন কি না। আজ দুপুরে জঙ্গলের মধ্যে কোনো আদিবাসী এই মৃতদেহটি দেখে চৌকিদারকে খবর দেয়। চৌকিদার বাসে করে গিয়ে আমায় খবর দেয়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমি ছুটে আসছি। সাহেবের মৃতদেহ শুনেই আমি চমকে উঠি, কারণ মিনিস্ট্রি থেকে আমাকেও চিঠি দেওয়া হয়েছিল রিচার্ড ব্যাক্সটারের নিরাপত্তার প্রতি আমরা যেন দৃষ্টি দিই। কিন্তু এখানে এসে দেখি সব শেষ। আর কি বিভৎস ব্যাপার বলুন তো। জঙ্গলের একগাদা বাদুড় কুড়ে কুড়ে ওর দেহ খেয়েছে, অথচ আমরা জানি দিনের বেলা বাদুড় বার হয় না, চোখেও নাকি দেখে না। কি করে জানলেন বাদুড়? ডেড বডি আনতে যখন আমি যাই তখনও দেখি একটা বাদুড় ওর চোখটা খুবলে খাচ্ছে। এই দেখুন, এই দেখুন। ভদ্রলোক মুখের ঢাকনা খুলতেই এক বিভৎস মুখ ভেসে উঠল। সারা মুখ ক্ষত বিক্ষত, চোখ নেই, তার বদলে দুই গভীর ক্ষত। পরনের জামাকাপড় না থাকলে চেনা যেত না রিচার্ড বলে। আমি সমরেশের দিকে তাকালাম। সমরেশের এ দৃষ্টি সহ্য করার ক্ষমতা নেই জানি, তাই সে আগেই নিঃশব্দে চলে গেছে। শেষ হলো ডক্টর পার্থ চট্টোপাধ্যায় রচিত ভৌতিক গল্প বাদুড়। গল্পটি শুনে আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ এই পর্যন্তই। নতুন একটি গল্প সাথে নিয়ে তাড়াতাড়ি ফিরে আসব। সবাই ভালো থাকবেন। নমস্কার।